গুড মর্নিং সকলকে। আমরা প্রবাহিত তড়িৎ পড়ছিলাম, কারেন্ট ইলেকট্রিসিটি। তো আমরা শেষ ক্লাসে যেটা পড়েছিলাম বা যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে এটা, ধাতব পরিবাহের মধ্যে তড়িতাদানের প্রবাহ বা বিচলন বেগ। এখন আমি তোমাদের কাছে যেটা প্রশ্নটা রেখেছিলাম সেটা হচ্ছে যে আমাদের ডিপ ভেলোসিটি যদি আমাদের প্রবাহ মাত্রার মেন কারণ হয়ে থাকে, তাহলে কিসের জন্য বা কি কারণে বা কেন সুইচ অন করার সঙ্গে সঙ্গে কেন কারেন্ট পেতে থাকি? যদিও এই ডিপ ভেলোসিটি -4 মিটার/সেকেন্ড এত কম হওয়া সত্ত্বেও কেন হয়? তো আমরা যদি সেই অ্যান্সারটা খুঁজতে যাই, তো অ্যান্সারটা হলো, আমরা যেটা ভাবি যে এই যখন আমরা সুইচটা অন করি, যে আমরা যে তখন ভাবি যে এখান থেকে যেন ইলেকট্রনগুলো তখন যেন বেরিয়ে আসছে, ইলেকট্রনগুলো মনে করি যেন ওই উৎস থেকে বেরিয়ে আসছে, দিয়ে যেন বাল্বের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু এরকম নয়। আসলে আসলে বাল্বের মধ্য দিয়ে যাচ্ছে, দিয়ে বাল্বটা জ্বলছে, কিন্তু এরকম ব্যাপারটা অ্যাকচুয়ালি হলো ইলেকট্রনগুলো সব জায়গাতেই আছে। এই যে পরিবাহী ওয়্যার, এই ওয়্যারের ইলেকট্রনটা সব জায়গাতেই আছে। এটা কোথাও নেই এরকম নয়, সব জায়গাতেই আছে। এই ওয়্যারের যেটা বাইরে আছে এখানেও আছে ইলেকট্রনগুলো। আমরা যখন এখানে ট্রান্সফর্মার বা আমরা যেটা বলছি সুইচটা যখন অন করছি, তখন কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডটা অন হয়ে যাচ্ছে। এখন এই ইলেকট্রিক ফিল্ডটা অন হয়ে যাচ্ছে বলে এরা তখন মুভ করতে শুরু করছে। সাপোজ এখানে আমার জিনিসটা আছে, এখানে ওয়্যারটা এখানে সাপোজ শেষ হচ্ছে, এখান থেকে এই কি বলবো বাল্বটা বা টিউব লাইটটা আছে। যখনই আমরা ইলেকট্রিক ফিল্ডটা অন করলাম, এখানে যে ইলেকট্রনটা আগে ছিল, তখন এই ইলেকট্রনটা এখান থেকে একটুখানি 10⁻⁴মিটার/সেকেন্ড এইটা হলেও এখানে ঢুকে যাচ্ছে, এই জায়গাটা ঢুকে যাচ্ছে। হুম, এইটাই হচ্ছে মেন কারণ আর কি। তার মানে আমি এইটা ভেবে ভুল করবো যে ইলেকট্রনগুলো যে এখান থেকে বেরিয়ে বেরিয়ে আসছে, এরকম কখনোই নয়। ইলেকট্রনগুলো পরিবাহীর মধ্যে সব জায়গাতে আছে, শুধু ইলেকট্রিক ফিল্ডের জন্য এটা মুভ করতে শুরু করছে। তো এইখানেও আছে, ইভেন এই জায়গাতেও ইলেকট্রনগুলো আছে। তো সুতরাং একটুখানি মুভ করলেই সেটা ওয়্যারের মধ্যে ঢুকে গেল, পরিবাহী কন্ট্যাক্ট করতে শুরু করলো। তাই অনুপ্রবাহ বেগ কম হলেও এটা ওরকম নয় ব্যাপারটা, আমরা যেটা ভাবি আর কি। এটা অ্যাকচুয়ালি সেগুলোই সুইচ অন করার সঙ্গে সঙ্গে আমরা কারেন্ট পেতে থাকি। আর মানে এমনি কন্ডাক্টরে প্রচুর 10⁻28 এত ইলেকট্রন থাকে প্রায় কন্ডাক্টরে, হিউজ ডেন্সিটি, ইলেকট্রন ডেন্সিটি পার সেমি কিউবে। তো আমরা পড়বো, এরপর আমাদের টপিকটা আছে তড়িৎ প্রবাহ ঘনত্ব, কারেন্ট ডেন্সিটি। তো কারেন্ট ডেন্সিটি মানে আমরা এতদিন যা জেনে এসেছি ঘনত্ব বা আয়তন, একক আয়তনে কারেন্ট। কিন্তু এরকম এটা নয় ব্যাপারটা। আমরা অন্যভাবে যদি ব্যাপারটা বুঝি, তাহলে হচ্ছে আমরা এমনি যেটা সাধারণ অর্থে জানি, এইটা যে ডেন্সিটি না, এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যবহার করা হয়। যেমন তোমরা এতদিন পড়ে এসছো, এই ডেন্সিটি মানে একক ঘনত্বে বা একক আয়তনে তড়িৎ প্রবাহ মাত্রা। এই ডেন্সিটি কথাটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। কখনো বা দৈর্ঘ্যের ক্ষেত্রে, কখনো বা এরিয়ার ক্ষেত্রে, পার ইউনিট এরিয়ায় জিনিসটা কত। যেমন সাপোজ তোমাদের যদি বলি ডেন্সিটি মানে কি, পপুলারিটি ডেন্সিটি মানে কি, আমরা সেই পপুলারিটি ডেন্সিটি কতটা ব্যবহার করে থাকি না। সাপোজ পপুলারিটি ডেন্সিটি, সাপোজ 1 0, তোমার 10,000 500 এতজন আছে, এতজন পিপল পার স্কোয়ার কিলোমিটার। তোমার এতজন পিপল পার, তোমার 10,500 জন লোক আছে পার স্কোয়ার কিলোমিটার। এক্ষেত্রে আমরা বলি পপুলারিটি ডেন্সিটি। কিন্তু দেখো আমরা যেটা দিয়ে ভাগ করি সেটা স্কোয়ার কিলোমিটার, এখানে এরিয়াটা। সুতরাং এক্ষেত্রেও এইটা, এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ যে ঘনত্ব কথাটা, এটা অ্যাকচুয়ালি ঘনত্ব না, তড়িৎ প্রবাহ পার ইউনিট এরিয়া।
সেইটা দাঁড়াও আমরা এবার আরো যেতে যেতে বুঝবো ব্যাপারটা কি, তার আগে একটু ইরেজ করে নিই এটা। তো তো অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহ ঘনত্ব তাহলে কি? সাপোজ একটা কন্ডাক্টর ধরি, এই একটা কন্ডাক্টর। তো এখন কন্ডাক্টরের মধ্য দিয়ে তো কারেন্ট ফ্লো করছে, কারেন্ট ফ্লো করছে। এখন এখন আমরা কন্ডাক্টরের মধ্যে যে কোনো একটা, সাপোজ এরকম একটা এরিয়া ধরলাম। হ্যাঁ, এখন এই এরিয়ার মধ্যে, এখন একটা এরিয়া ধরলাম, এখন এরিয়া নয়, অ্যাকচুয়ালি এই যে একটা প্লেন ধরছি সেইখানে একটা পয়েন্ট। আসলে এই এই যে তড়িৎ প্রবাহ ঘনত্ব, এটাকে অ্যাকচুয়ালি জে দ্বারা ডিনোট করা হয়, জে দ্বারা ডিনোট করা হয়। ঠিক আছে, এখন তড়িৎ প্রবাহ ঘনত্বটা কি? সাপোজ ঘনত্বটা, যেটা অ্যাকচুয়ালি একটা পয়েন্ট ফাংশন, পয়েন্ট ফাংশন। পয়েন্ট ফাংশন মানে কি? পয়েন্ট ফাংশন, পয়েন্ট ফাংশন মানে কি? পয়েন্ট ফাংশন মানে প্রত্যেকটা পয়েন্টে জি এর ভ্যালু বিভিন্ন, বিভিন্ন পয়েন্টে জি এর ভ্যালু বিভিন্ন। এই যে আমি যে কোনো একটা জায়গা ধরছি, এখানে একটা ক্রস সেকশন ধরছি, সেইখানে একটা পয়েন্টে, আবার এই পয়েন্টে, বিভিন্ন পয়েন্টে বিভিন্ন জি এর, আমি এই ব্যাপারটা বলতে চাইছি যে প্রত্যেকটা পয়েন্টে জি এর ভ্যালু ভ্যারি করে, প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা পয়েন্টে তোমার এখানে যা ভ্যালু হবে এখানে বিভিন্ন ভ্যালু, বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ভ্যালু, বা একই ভ্যালু হতে পারে, বা ইন জেনারেল ডিফারেন্ট। এই যে সাপোজ এই একটা পয়েন্ট, এই পয়েন্টে, এই পয়েন্টে যদি আমরা এই পয়েন্টে চারপাশে একটা ক্ষুদ্র যদি এলিমেন্টারি বা ইনফিনিটেসিমালি একটা ক্ষুদ্র এরিয়া ধরি, দিয়ে দিয়ে যদি ভেক্টরটা দিয়েটা ধরি, এর ডিরেকশন কোন দিকে? এই ডিরেকশনটা হবে এরিয়া, এরিয়া তোমার পারপেন্ডিকুলার ডিরেকশন হয়, আর এই এরিয়ার ডিরেকশনটা হবে কারেন্ট ফ্লো এর ডিরেকশন। তো এই এইখান এই এলিমেন্টারি যে ভলিউম, কি বল, এরিয়াটা ধরলাম, এই এরিয়ার মধ্য দিয়ে যদি, এই এরিয়াটা যেটা ধরলাম, এর মধ্য দিয়ে যদি যদি ডিআই কারেন্ট যায়, এইটার মধ্যে দিয়ে ডিআই কারেন্ট যায়, তাহলে যে হবে বা যে তড়িৎ প্রবাহ ঘনত্ব হবে ডিআই বাই ডিএ, ডিআই বাই ডিএ। তার মানে ওই এরিয়ায়, ওই জায়গায় কতখানি কারেন্ট যাচ্ছে বাই হচ্ছে এরিয়া, কতখানি এরিয়া, সেইটাই হচ্ছে তড়িৎ প্রবাহ ঘনত্ব বা হচ্ছে কারেন্ট ডেন্সিটি। এখন কি, এখন আমাদের একটা, কি বলবো, আমাদের একটা ভুল ধারণা মাঝে মাঝে হয় যে আমরা যে ক্রস সেকশনটা ধরবো, এই ক্রস সেকশনটা, সেইটা তড়িৎ, এই যে কারেন্ট ফ্লো, এই কারেন্ট ফ্লো এর সঙ্গে পারপেন্ডিকুলার হতে হবে এরকম। তো এইখানে দেখো, এখানে আমি একটা সাপোজ এখানে এরকম একটা ক্রস সেকশন আঁকলাম। এখন এর মধ্য দিয়ে ইলেকট্রন গুলো পাস করছে, ইলেকট্রন বা পজিটিভ আধান, আমি যেহেতু আগে বলেছি এরকম আমরা এখন যাই ধরবো সবসময় পজিটিভ ধনাত্মক ধরবো। এইগুলো, এই যে টোটাল, তুমি এখন ধনাত্মক আধান কিউ গুলো এখানে পাস করতে করতে যাচ্ছে, এটার মধ্য দিয়ে যাচ্ছে। ওকে, তো সেক্ষেত্রে এখন যদি প্রত্যেকটা পয়েন্টে এই যে ভ্যালুটা যদি প্রত্যেকটা পয়েন্টে সমান হয়, প্রত্যেকটা, এই যে একটা আমি ক্রস সেকশন এরিয়া এঁকেছি, এই ওই জায়গায় যে প্রত্যেকটা পয়েন্টে সমান হয়, তাহলে যে টোটাল, টোটাল তাহলে কি করতে পারি? তাহলে আমরা যেটাকে, সেক্ষেত্রে যেটাকে লিখতে পারি আই বাই টোটাল এরিয়া। তো সেক্ষেত্রে এই টোটাল এরিয়া বাই টোটাল, বা টোটাল কারেন্ট বাই টোটাল এরিয়াটাকে আমরা জে হিসেবে লিখতে পারি। ইন আদার ওয়ার্ডস, আই ইকুয়াল টু এ জে, এ জে। ঠিক আছে, এখন কি, এখন দেখো, এখন একটা ব্যাপার হচ্ছে, এ আর জে দুটোই একটা ভেক্টর রাশি, এ আর জে দুটোই একটা ভেক্টর রাশি।
তো এরা কি করে রিলেটেড থাকবে? এখানে এইটা থেকে তো আমাদের মনে হচ্ছে একটা স্কেলার মাল্টিপ্লিকেশন, কিন্তু দুটোই তো ভেক্টর রাশি। সেটা তাহলে তাহলে নিজেদের মধ্যে কি করে উম, কি করে তাহলে রিলেটেড? এটা উম, আহ, এটা মেবি এরকমও হতে পারে, আই ইকুয়াল টু, এরকম হতে পারে জে, জে ভেক্টর, জে ভেক্টর হতে পারে, জে ভেক্টর ক্রস এ ভেক্টর হতে পারে, এটা হতে পারে। বা এদের মধ্যে এইটা না হয় যদি জে ভেক্টর, জে ভেক্টর ডট হলো, এবার কি হবে সেটা, সেটা আবার এখানে আমরা এবার শিখব, বা আমরা বার করার চেষ্টা করবো কোনটা হবে, ক্রস প্রোডাক্ট হবে না ডট প্রোডাক্ট হবে, সেটা আমরা বার করার চেষ্টা করবো। দেখো, আমি এইটা বলেছি যে আমরা এইখানে এরকম সারফেস ধরি, বাট অন্য এরিয়া ধরি, অন্য ক্রস সেকশন এরিয়া। সাপোজ আমি যদি অন্য কালিতে করি, যদি অন্য কালিতে করি, উম, দেখো, আমি যদি এরকম ক্রস সেকশন এরিয়াটা ধরি, ওকে, আমি যদি এরকম ক্রস সেকশন এরিয়াটা ধরছি, তো সেক্ষেত্রে এইটা, এটা দেখো, এইটার যে ক্রস, এইটার এইটার যে এরিয়াটা হবে, তার মানে আগে যে ক্রস সেকশন ধরেছি সেইটা এরিয়া, এইটা এরিয়ার থেকে এই যে বড় যে এরিয়াটা ধরছি, এই এরিয়াটা এটার থেকে অনেক কম। তবুও আমি বলছি, ক্লেম করছি আইটা যে তোর কারেন্ট যাচ্ছে সেটা দুটো ক্ষেত্রেই সমান। কারণ দেখো এইখানে, এবার দেখা যাক কেন হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করে বার করবো আর কি কারেন্টটা। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এখানে যে, এখানে এখানে কি, এখানে দেখো, এখানে যদি আমরা, এক্ষেত্রে যদি একটা আমরা এরিয়া ধরে নিই এর পারপেন্ডিকুলারে, পারপেন্ডিকুলার যদি এরিয়া ধরি, তার মানে এইটা, এটা তো আমরা এই ভেক্টরটাকে যদি আমরা এখানে প্রজেক্ট করে নিই, মানে কি, মানে সাপোজ এই এই যে লেন্থটা, এই যে লেন্থ, এই যে কি বলবো, নিচের যে উইডথটা আছে, উইথ সাপোজ এল, এখানেও উইথ দ্য এল, এখানেও উইথ দ্য এল, বাট এইখানে হাইটটা, এখানে যদি আমি বি ধরি, হাইটটা এখানে দেখো, এখানে যে হাইটটা এইটা ধরি, এখানেও হাইটটা হচ্ছে বি, এই হাইটটাও বি। এখন যদি সাপোজ এই দুটো, এই যে আমি এরিয়াটা ধরেছি এটা পারপেন্ডিকুলার সঙ্গে এটা কোণ যদি থিটা হয়, যদি এটা থিটা হয় এই কোণটা, তাহলে এই ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার, এই ভেক্টর পারপেন্ডিকুলার, আর এই যে সারফেসটা এইটা পারপেন্ডিকুলার, এইটা, এটাকে যদি এদিকে এক্সটেন্ড করি, এইটাও এই যে বড় কোণ, এই যে কোণটা হচ্ছে, এইটাও থিটা অ্যাজ ওয়েল, এইটাও থিটা। সুতরাং আমি যদি দেখি, তার মানে আমি যদি একটা প্রথমে যে ফ্রন্টটাকে যদি আঁকি, এরকম, এরকম, এইরকম, তার মানে এইটা দেখো, এইটা হচ্ছে হাইট বি, আর এইটা হচ্ছে আমার যেটা ইয়ে হয়ে আছে এইখানে যেটা, সেটাকে আমি ধরলাম বি প্রাইম, এটাকে বি প্রাইম ধরলাম, যে ক্রস সেকশনটা আমরা ধরেছি এটার মধ্যে কোণ হচ্ছে থিটা। ওকে, তাহলে এই দুটো কি করে রিলেটেড, এটা তো পারপেন্ডিকুলার 90 ডিগ্রি, তাহলে বি প্রাইমটা বি এর সঙ্গে কি করে রিলেটেড, তো cos থিটা ইকুয়াল টু বি বাই বি প্রাইম, রাইট, বি বাই বি প্রাইম। তো এবার দাও, এখানটা যদি আমি ইরেজ করে নিই, এখানে বি বাই বি প্রাইম পাচ্ছি। এখন কি, এখন এই যদি আমি এই যে স্কোয়ারটা ধরেছি, এই যে এরকম ধরনের একটা ক্রস সেকশন এরিয়া ধরেছি, এই যে ক্রস সেকশন এরিয়া ধরেছি, এটার এরিয়া কত হবে, এরিয়া এ ভেক্টর প্রাইম ইকুয়াল টু, এটার লেন্থটা, এই যে নিচে যে লেন্থটা দেখছো এটা, বা উইথটা, এটা এল ধরেছি সাপোজ, সে এল ইন্টু এর হচ্ছে এই এই অংশটা, তাহলে এই জায়গাটা আমি কত ধরেছি, বি প্রাইম, এখানে ধরেছি দেখো, এখানে বি প্রাইম লিখেছি, বি প্রাইম, সো এল বি প্রাইম। এখন কি, এখন হচ্ছে, এখন সাপোজ বি প্রাইম, এখন বি প্রাইমটা cos থিটা ইকুয়াল টু বি বাই বি প্রাইম, তাহলে এখান থেকে, তো এইটাকে আমি
লিখতে পারি বি প্রাইম বি বাই কস থিটা লিখতে পারি। ওকে, তো বি প্রাইম হচ্ছে বি বাই কস থিটা। এখন কি, এখন আইটাকে যদি আমরা জে জে ভেক্টর ডট এ ভেক্টর প্রাইম করি, যদি সাপোজ করি এ ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করি, কারণ আমরা আগে জেনে গেছি কারেন্টটা তো সব জায়গায় সমান। এখন আগে আমরা আগেই বার করে নিয়েছি আই ইকুয়াল টু জে ইন্টু এ, জে ইন্টু এ, তার মানে এই এরিয়াটা ইকুয়াল টু কত, জে ইন্টু এল বি, জে ইন্টু এল বি, এটা হচ্ছে এল, এটা বি, এটা হচ্ছে এরিয়াটা, এটা আগেই আমরা বার করে নিয়েছি। এখন আমরা দেখবো অ্যাকচুয়ালি ক্রস সেকশনটা যদি আলাদা আলাদাও নিই তাতে কোনো ফারাক পড়বে না, একই জিনিসটা হবে। এখন এখানে দেখো, এখানে যে কোনো একটা পয়েন্টে যেটা যা, এখানেও সিমিলারলি সেরকম একই একই লেন্থ বরাবর গেলে বা একই উপর নিচে, তার মানে ক্রস সেকশন বরাবর জিনিসটা আলাদা হতে পারে। সাপোজ এইখানে উপরে জায়গাটা আলাদা, নিচের জায়গাটা আলাদা, বা পাশের জায়গাটাতে যে ভ্যালুটা আলাদা ক্রস সেকশন বরাবর, কিন্তু এইখানে তার প্যারালালি যদি যায় যে ভ্যালুটা একই, সুতরাং সেক্ষেত্রে আমরা যেটা যে হিসেবে লিখেছি। এখন এ ভেক্টরটাকে এ ভেক্টর প্রাইম আমি লিখেছি, এই যে এ ভেক্টর প্রাইম, এটাকে আমরা কি করছি, তাহলে দেখো আমরা জে, ওই পয়েন্টে জে এ প্রাইম কস থিটা, কস থিটা কি, জে ভেক্টর হচ্ছে কারেন্ট ফ্লোর ডিরেকশন, তো আমরা এটা জে ভেক্টর, আর এ ভেক্টর হচ্ছে ডিরেকশন হচ্ছে এইটা, এটা হচ্ছে এ ভেক্টর ডিরেকশন, এইটা হচ্ছে এ ভেক্টর ডিরেকশন, এইটা এটা পারপেন্ডিকুলারটা, আর এই দুটোর মধ্যে কোণ হচ্ছে বড় অ্যাঙ্গেল থিটা, বা এই অ্যাঙ্গেলে আমি বড় করে দেখিয়েছি, ঠিক আছে এইটা। তো আমরা যে জেটাকে জে, আর এখানে যদি এই যে এল বি কস থিটা আছে এ প্রাইমটা, এখানে এল বি কস থিটা বসিয়ে দিই, তাহলে দেখো এখানে কস থিটাটা কেটে যাচ্ছে। সুতরাং এইটা ইকুয়াল টু, দেখো বেরিয়ে চলে আসছে জে এল বি, দ্যাট ইজ সিমিলার টু দা ফার্স্ট, আগে যে কারেন্টটা আমরা বার করেছিলাম এই ক্রস সেকশনটা ধরে, এই ক্রস সেকশন ধরে সিমিলার আসছে, তাই আমরা কি করব, ডট প্রোডাক্ট করব। এবার দেখো, এবার যদি আমি এবার যদি এখন আমি এই কনক্লুশনে আমরা চলে আসি যে আই ইকুয়াল টু জে ভেক্টর ডট এ ভেক্টর, তার মানে এরিয়া ভেক্টর, যদি এই কনক্লুশন নিয়ে আসি, দেখো ফার্স্ট কেসে যেটা আমি এইখানটাতে দিলাম, দেখো আরেকটা এরিয়া ধরেছি আমরা কিরকম, এরকম একটা এরিয়া ধরেছি, এরকম একটা এরিয়া ধরেছি। দেখো এই এরিয়ার ক্ষেত্রে যে ভেক্টর যে ভেক্টর যে ভেক্টর আর এই ভেক্টর এক ডিরেকশনে আছে, মানে যে ভেক্টর আর এই ভেক্টরের মধ্যে এইটার ডিরেকশন হচ্ছে এই দিক বরাবর। তো যে ভেক্টর আর এই ভেক্টরের মধ্যে কোন 0 ডিগ্রি, তাহলে সেই ক্ষেত্রে আমরা জে ইন্টু এ হয়ে যাবে, জে এ হয়ে যাবে। কিন্তু এই যখন আমরা এই সারফেসটা ধরবো, মানে আমরা যখন এই সারফেসটা যেটা আমি এখানে দেখাচ্ছি, এই সারফেসটা যখন ধরবো, সেইটার এরিয়াটা তোমার হচ্ছে, তার এরিয়া ভেক্টরটা হচ্ছে এদিকে কাজ করছে, যেটা ওই যে ভেক্টরের সঙ্গে সামথিং কোণ করছে। এক্ষেত্রে এমন ভাবে এটা রিলেটেড যে জে ডট এ করলে, সেক্ষেত্রে জে ডট এ করলে সেটা এই ভ্যালুটাতে পার্টিকুলার এই পারপেন্ডিকুলারটাকে চলে আসে জিনিসটা, তোমরা এমন ভাবে নিয়ে নেয় যাতে করে হচ্ছে এরিয়ার এই যে, তার মানে অ্যাকচুয়ালি কি, আমরা যখন ভেক্টর প্রোডাক্টটা করছি, যে আমরা যদি অন্য কোনো ক্রস সেকশন নিই সেটাও
এমন ভাবে হয়ে যাবে যাতে করে এর পারপেন্ডিকুলার চলে আসে, এখানে একটা প্রজেকশন টাইপের আমাদের হয়ে যায়, অ্যাকচুয়ালি প্রজেকশন টাইপের হয়ে যায়। সেটাই আমরা ডট প্রোডাক্ট করে করি। কিন্তু ইজি ওয়েতে আমরা যখন ডেফিনেশনটা করব, তখন আমরা বলবো যে কারেন্ট পাসিং থ্রু দ্য লম্ব, তার মানে হচ্ছে লম্বভাবে যে যত কারেন্ট যাচ্ছে বাই হচ্ছে যত এরিয়া, সেটাই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ ঘনত্ব। দেখো আমরা এখানে দেখি এবার, দেখো পরিবাহীর প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যে প্রবাহ যায় তাকে পরিবাহীর ওই বিন্দুতে তড়িৎ প্রবাহ ঘনত্ব, লম্বভাবে। সেজন্য আমরা একটা সুবিধাজনক ভাবে বলার জন্য বা নিট যে রেজাল্টটা পাচ্ছি সেটাকে আলোকপাত করার জন্য আমরা বলছি লম্বভাবে যে প্রবাহ যায়। কারণ হচ্ছে আমরা যাই ক্রস সেকশন নিই না কেন, সেটাকে এমন ভাবে আমরা প্রজেক্ট করে নেবো যেটা কারেন্ট ফ্লো এর পারপেন্ডিকুলার যে সারফেসটা থাকবে। সেক্ষেত্রে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ পাওয়া যাবে তাকে বলা হয় ওই বিন্দুতে তড়িৎ প্রবাহ ঘনত্ব। তো দেখো তড়িৎ প্রবাহ ঘনত্ব যে ইকুয়াল টু আই বাই এ, তার মানে এন ই এ যে ইকুয়াল টু আই বাই এ, আই ইকুয়াল টু জানতাম এন ই এ ভিডি, আই ইকুয়াল টু জানতাম আমরা এন ই এ ভিডি। এটা থেকে যদি এটাকে বার করে দিই তাহলে কি হয়ে যাবে, এন ই এ এন ই ভিডি, ভিডিটা হচ্ছে ডিপ ভেলোসিটি। এখন যে একটি ভেক্টর রাশি তো আগেই বলে নিলাম যে একটা ভেক্টর রাশি যেটার ডিরেকশন হচ্ছে কারেন্ট ফ্লোয়ের অভিমুখী, যদিও প্রবাহ মাত্রা ইটসেলফ একটা স্কেলার রাশি। কারণ কি, কেন, প্রবাহ যদিও আমরা তো আগে পড়েছি যে কারেন্টের একটা ডিরেকশন আছে, এটা কোন দিক থেকে যাবে, ব্যাটারি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাবে। কিন্তু কেন আমরা এখানে বলছি একটা স্কেলার রাশি, কেন স্কেলার রাশি বলছি সেটা যদি আমরা দেখতে যাই একটা ব্রিফলি, কারণ এটা অ্যাকচুয়ালি ভেক্টর যোগের সূত্রফল মেনে চলে না। আমাদের যে ভেক্টর যোগের সূত্র আছে সেটা মেনে চলে না হচ্ছে এই তড়িৎ প্রবাহ মাত্রা। কেননা আমি যে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিচ্ছি, সে এইটার মধ্যে দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, সাপোজ এখানে একটা আই কারেন্ট আসছে, তো কারেন্টটা দুটো পার্টে ভাগ হয়ে গেল। ওকে, একটা এদিকে গেল, এটা হচ্ছে আই ওয়ান, এটা হচ্ছে সাপোজ, তাহলে এইটাতে অবশ্যই যে দুটো পাতের ভাগ হচ্ছে তাহলে আই মাইনাস আই ওয়ান। ওকে, তো এইটাকেই আমরা একটাকে এদিকে পাঠাচ্ছি, এটা এটা হচ্ছে তোমার আর তো কোনো দিকে আই ওয়ানটা যেতে পারছি না, ওইদিকে আই ওয়ান। ওকে, তো এইটাতে আবার আইটা বেরিয়ে যাচ্ছে, যোগ হয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এবার যদি আমি এটাকে নাম দিয়ে দিই ও এ, আর এখানে যদি বি নাম দিয়ে দিই, তো দেখো ও এ বি যদি নাম দিয়ে দিই তাহলে ও বি ভেক্টর, আমরা ভেক্টর লিখে কি জানি, ও বি ভেক্টর ইকুয়াল টু ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর। ওকে, তো ও এ ভেক্টরটা হচ্ছে আই ওয়ান ভেক্টর, আমি এখন সাপোজ ধরে নিচ্ছি আই ওয়ানটা বা যে তড়িৎ প্রবণতাটা একটা ভেক্টর আছে, আমি যুক্তির খাতারে ধরে নিচ্ছি, তাহলে আই ওয়ান ভেক্টর প্লাস আই টু ভেক্টর, আই টু নয় এখানেও আই ওয়ান, এ বি ভেক্টর ইকুয়াল টু আই ওয়ান ভেক্টর। ওকে, দেন তাহলে ওবি যে বলছি, তাহলে ওবি স্কোয়ার কত হবে, ওবি স্কোয়ার যেহেতু এইটার মধ্যে দুটো ভেক্টরকে, এই ভেক্টরটাকে যদি এর ডিরেকশনে বাড়াই, এইটার তাহলে কোনটা হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং ওবি স্কোয়ার ইকুয়াল টু আই ওয়ান স্কোয়ার প্লাস আই টু স্কোয়ার, আই টু নয় এখানে আই ওয়ান আছে, আই ওয়ান স্কোয়ার, তাহলে হচ্ছে টু আই ওয়ান স্কোয়ার। ওকে, এখন আমি এই যে আই ধরেছি, আইটাকে আমি সে ধরলাম 5 অ্যাম্পিয়ার।
5 অ্যাম্পিয়ার। আর I1টাকে ধরলাম 3 অ্যাম্পিয়ার। I2 তাহলে যত রীতিমতো বা কি বলবো, ইজিলি তোমরা বুঝতে পারছো, 5 - 3, 2 অ্যাম্পিয়ার। ওকে, এখন এইখানে যদি বসাও তাহলে কি হবে? I1টা ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার। তো 2 × 9, তার মানে 18। তাহলে ওবিটা কত? ওবিটা হচ্ছে √18। এটা কি, এটা মোর দেন 4? না, এটা 4-এর থেকে বেশি, 4 × 4 হয়, তার থেকেও বেশি। সুতরাং দেখো, কিন্তু এইখানে যদি দেখো, ও ও বিটা I - I1, এটাকে যদি আমরা তার মানে I2, এইটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে 2 অ্যাম্পিয়ার হচ্ছে, 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার হচ্ছে, বাট এইখানে 4 থেকে বেশি। সুতরাং এটা স্যাটিসফাই করছে না আমাদের যে সিম্পল, আমরা যদি এটাকে ভাবি, এটা স্যাটিসফাই করছে না। সেজন্য এটা বলতে পারি যে এটা ভেক্টরই নয়, তবে ভেক্টর জন্য সূত্র মেনে চলছে না, তাই এটা ভেক্টরই নয়। সে এটাকে স্কেলার রাশি বলে। যদিও যে ভেক্টরটা একটা ভেক্টর রাশি তৈরি করবো ঘনত্বটা। ওকে, দাঁড়াও ইরেজ করে নিই একটু, ইরেজ করে নিই। সেজন্যই তার তোমরা ইজিলি বুঝতে পারছো কেন আমরা বলছি এটা স্কেলার রাশি নিয়ে তৈরি করবো, ওটা স্কেলার রাশি নয়। ওকে, তাহলে যে এর অভিমুখ গতির অভিমুখের দিকে, যেমন আমি বললাম, কিন্তু আয়ের অভিমুখটা হবে, যে এর অভিমুখটা হবে আয়ের অভিমুখের দিকে। যে ইকুয়াল টু এ নিয়ে ভিডি, তোমার ভিডি ড্রিফট ভেলোসিটির দিকে, এখান থেকে দেখতে পাচ্ছি। এখন ইলেকট্রন সচলতা, সচলতা ইলেকট্রন সচলতা কিছু কি তোমাদের মাথায় আসছে? দেখো, সচলতা, দেখো ইলেকট্রন মোবিলিটি, দেখো আমরা মোবিলিটি বা আমরা মোবাইল ব্যাপারটা জানি, যেমন হচ্ছে, যেমন টেলিফোন, মোবাইল, তার মানে সবের পেছনে ফোন আছে, টেলিফোন, মোবাইল ফোন। কিন্তু মোবাইল মানে এটা কি, যেটা আমরা মোবাইলটা মানে মুভ করতে পারি, বা আমরা নিয়ে মুভ করাতে পারি জিনিসটা, তো যেটা নিয়ে আমরা যেখানে খুশি যেতে পারি বা মুভ করা, সেটাই হচ্ছে মোবাইল। যেমন তোমরা কয়েকটাতে দেখো, স্লাইডটাতে দেখো, এখানে হুম এখানে দেখো, মোবাইল হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে হচ্ছে, মোবাইলটার মানে হচ্ছে able to move or to move free or easily। তার মানে ইজিলি আমরা যেটাকে মুভ করাতে পারি সেটি হচ্ছে মোবাইল। যেমন আমাদের মোবাইল ফোন, আমরা যে কোনো জায়গায় মোবাইল নিয়ে ঘুরতে পারি আর কি। এই ক্ষেত্রে মোবিলিটি হচ্ছে তার না, মোবাইলের নাউন ফর্ম। হচ্ছে দ্য এবিলিটি টু মুভ or move free or be moved freely and easily, দ্যাট ইজ, তার মানে এইটা বলতে চাইছি, তো আমরা কত ভালো, কত সুবিধা পাবে, বা কত ইজিলি আমরা মুভ করতে পারি, বা মুভ করতে পারি কোনো জিনিস, সেটাই হচ্ছে তার মোবিলিটি। আর ইলেকট্রন মোবিলিটি মানে, তাহলে ইলেকট্রন তাহলে কত সহজে বা কত সুন্দরভাবে বা কত ফ্রিলি ইজিলি সেটা মুভ করতে পারে। দেখো, আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। দেখো, এখানে এখানে দেখো, একটা রাস্তার মধ্য দিয়ে মনে করো একটা উম, ঠেলা গাড়ি ঠেলছে, একই ফোর্স দেওয়া হচ্ছে তাদের ওপরে। এখানেও একটা একই ঠেলা গাড়ি ঠেলা হচ্ছে একই ফোর্স দিয়ে, দুটোর ওপরই 2 সেকেন্ড ধরে আমরা বল প্রয়োগ করছি। এখন এই ফার্স্টের এই কেসটাতে এর চাকাগুলোতে অয়েলিং করা আছে, ঠিক আছে? তো এইটার ক্ষেত্রে দেখা গেল, ফার্স্ট কেসে অয়েলিং করা আছে, এটা অয়েলিং করা আছে, এটাতে অয়েলিং করা আছে।
তো চাকাগুলোতে। তো এখানে দেখা গেল এ তো বেশি দূর পর্যন্ত গেলই, এতখানি তো গেল, তারপরে ফোর্স বন্ধ করে দিতে তখন একটা কনস্ট্যান্ট ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। কিন্তু অন্যদিকে নিচের কেসে এটাতে অয়েলিং করা নেই, এই কেসে এ তো বেশি দূর প্রথমত যাচ্ছেই না, উপরন্তু যখন আমরা ফোর্সটাকে বন্ধ করি তখন 2 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, এই কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে। এবার তোমরাই বলো কোনটার মোবিলিটি বেশি। অ্যাকচুয়ালি মোবিলিটি এখানে আমরা মোবিলিটি দ্য এবিলিটি টু মুভ অর বি মুভ ফ্রিলি অ্যান্ড ইজিলি, আমরা ইজিলি কে কোনটা মুভ করতে পারছি, অবশ্যই অবভিয়াসলি ফার্স্ট কেসটা, এটার মোবিলিটি বেশি, এটা মোবিলিটি কম। এটা একই ফোর্স দিচ্ছি 2 সেকেন্ড ধরে, কিন্তু এটা 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, বেশি ভেলোসিটি যাচ্ছে, তাই উপরের অংশটার মোবিলিটি বেশি। এবার যে সিমিলারলি আমরা যদি কন্ডাক্টরের ক্ষেত্রে দেখি, তাহলে দেখো আমরা দুটো এই যে কন্ডাক্টিং ওয়্যার, এই ওয়্যারের মধ্যে দুটোতে সেম পোটেনশিয়াল অ্যাপ্লাই করলাম, আর দুটোরই লেন্থ, এই যে লেন্থ আছে দুটোরই সমান, এই লেন্থ দুটোরই সমান। ওকে, দুটোই লেন্থ সমান। এখন তাহলে দুটোই যেহেতু লেন্থ সমান, এখন আমরা সেম ব্যাটারি অ্যাপ্লাই করছি, পোটেনশিয়াল বিভব উইথ পোটেনশিয়াল ডিফারেন্স ভি অ্যাপ্লাই করলাম। তাহলে ইলেকট্রিক ফিল্ড এখানের মধ্যে সাপোজ ইলেকট্রনগুলো আছে, এদিকে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে, তো ইলেকট্রন গুলো তো উপর, তাহলে দেখো আমরা যেহেতু পোটেনশিয়ালটা সেম অ্যাপ্লাই করছি, তাদের ওয়্যারগুলোর লেন্থ একই, তাহলে ইলেকট্রিক ফিল্ড, তাদের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ডটা অ্যাপ্লাই হচ্ছে সেটা সমান, ইলেকট্রিক ফিল্ডটাও তাহলে সমান, রাইট? ইলেকট্রিক ফিল্ডটা সমান, এইটার মধ্যেও ইলেকট্রিক ফিল্ডটা সমান হবে, এদিকে ব্যাটারি এটা পজিটিভ এটা নেগেটিভ, বুঝতেই পারছো। একই ইলেকট্রিক ফিল্ড, এবার ইলেকট্রনগুলো মাস তো সেম, তাই একই তাদের উপর ফোর্স কাজ করবে, এফ ভেক্টর, এখানে তো এফ ভেক্টর, এখানেও এফ ভেক্টর, সিমিলার ফোর্স কাজ করবে, সিমিলার অ্যান্ড সেম, একই দেখতে পাচ্ছ ফোর্স কাজ করছে। এখানেও দেখো আমরা দুটোর ক্ষেত্রে, দুটো ঠেলা গাড়ির ক্ষেত্রে একই ফোর্স কাজ করাচ্ছি, কিন্তু আমরা এখানে দেখলাম ফার্স্ট কেসে এখানে দেখতে পেলাম যে এটা ডিপ ভেলোসিটি সে VD1, আর এটা ডিপ ভেলোসিটি VD2। তো ফার্স্ট কেসে দেখো এখানে এবার দেখা গেল VD1 অ্যান্ড VD2, এখানে এবার 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 হচ্ছে ডিপ ভেলোসিটি ফার্স্টের ক্ষেত্রে সে বেশি, D1 গ্রেটার দ্যান VD2। তার মানে কি, তার মানে তার মানে দেখো এইটার ক্ষেত্রে যখন এখানে সিমিলার 5 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, এটার মোবিলিটি বেশি, এটার মোবিলিটি কম, তোমরা ইজিলি বুঝতে পারছো। তাই এবিলিটি টু মুভ ইজিলি, তো ইজিলি কে কোনটা মুভ করতে, সেক্ষেত্রে যেহেতু আমি ধরছি সাপোজ এই প্রথমের ক্ষেত্রে ডিপ ভেলোসিটি বেশি, তার মানে আমরা অন্য দিক থেকে বলতে পারি এর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে তার মোবিলিটি বেশি। অন্যদিকে এই সেকেন্ড যে কেসটা, এই কেসে ইলেকট্রনগুলোর মোবিলিটি কম। এইটার মতো সিমিলার একইভাবে এখানে যেমন 5 মিটার পার সেকেন্ড 2 মিটার পার সেকেন্ড ইলেকট্রনগুলো, এখানেও একই ইলেকট্রিক ফিল্ড যদিও কাজ করাচ্ছি, তবুও এটা হচ্ছে মোবিলিটি বেশি। কিন্তু এবার দেখো, এবার যদি সাপোজ আমার কাছে দুটো কন্ডাক্টর আছে, পরিবাহী আছে, এখন একটা পরিবাহীতে কত ইলেকট্রিক ফিল্ড কাজ করছে বা কত লেন্থের পরিবাহী এটা আমরা জানি না, যে দুজন লোক দুটো জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করছে, ঠিক আছে। এখন কি, এখন দেখো মনে করো সাপোজ আমি যে একটা সিম্পল উদাহরণ দিই, সাপোজ তুমি একটা পরীক্ষা দিয়েছো আর তোমার একজন বন্ধু আছে, সে একটা পরীক্ষা দিয়েছে, তুমি পরীক্ষা দিয়েছো 100-তে তুমি 90 পেয়েছো, আর আরেকটা
তোমার বন্ধু যে পরীক্ষা দিয়েছে সে 200-তে সাপোজ 160 পেয়েছে, সে এসে তোমাকে বললো দেখ আমি তোর থেকে বেশি পেয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা নয়। সেটা আমরা অ্যাকচুয়ালি তো সেটা নয়, কারণ কি? কারণ আমরা আমাদের দুজনের জন্য যখন আমরা কম্পারিজন করব, তখন আমরা আমাদের দুজনের যার মধ্যে আমরা কম্পেয়ার করবো তাদেরকে একটা নর্মালাইজ করতে হবে। মানে কি? মানে আমরা তখন বলে থাকি পার্সেন্টেজ, তুই কত পার্সেন্ট মার্কস পেয়েছিস। যেমন প্রথম বন্ধুটা প্রথম বন্ধুটা যেমন 90% পেয়েছে, দ্বিতীয় বন্ধুটা তো তাহলে আমরা যদি 100-র মধ্যে কাউন্ট করি তাহলে তাহলে ও পেয়েছে 160 পেয়েছে, মানে 80%। তাহলে সেক্ষেত্রে দেখা গেল ফার্স্ট বন্ধুটা বেশি পেয়েছে। এক্ষেত্রেও সেরকম, আমরা ইলেকট্রিক ফিল্ড কার উপর কত প্রযুক্ত হচ্ছে বা কত কোন ওয়্যারে কিরকম ভাবে কাজ করছে দুজন এক্সপ্লেন করছে, সেক্ষেত্রে আমরা মোবিলিটিটা কি করে বার করবো? সেক্ষেত্রে আমরা ডিপ ভেলোসিটি ভিডি বাই ইলেকট্রিক ফিল্ড, তার মানে কত ডিপ ভেলোসিটি বাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এইটা করে আমরা মোবিলিটিটা বার করবো। এটাকে তার মানে কত ইলেকট্রিক ফিল্ড বার করলাম আর হচ্ছে কত ডিপ ভেলোসিটি। আমরা যেরকম ওইখানে কত 90/100 যেমন করছি, 160/200 করছি, দিয়ে ওটাকে নামিয়ে নিয়ে আসছি একটা কি বলবো অ্যাভারেজ আউট করে, বা হচ্ছে পার্সেন্টে কত পার্সেন্ট মার্ক পেয়েছে। এখানেও সিমিলার কেস, এখানেও আমরা সেজন্য ভিডি ইকুয়াল টু মিউ ই, তার মানে হচ্ছে কত একক ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করলে কতটা ডিপ ডিপ ভেলোসিটি পাচ্ছে, বা আমরা ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করলাম আর ডিপ ভেলোসিটিটা ক্যালকুলেট করলাম, দিয়ে ইলেকট্রিক ফিল্ড দিয়ে ভাগ করলাম, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে তার তত বেশি মোবিলিটি। দেখো, হুম, তো তো এতক্ষণই আগের স্লাইডে ছিলাম। তো ভিডি আমরা ডিপ ভেলোসিটি তো আগের এক্সপ্রেশন থেকে পেয়েছি। এবার দেখো ভিডি ইকুয়াল টু মিউ ই। ওকে, দেখো যেখানে মিউ ইকুয়াল টু 2 ইটাও ইন্টু 2m স্টার, এখানে আমরা ঋণাত্মক চিহ্নটা বাদ দিয়েছি আর কি। দেখো এখানে আমি যেরকম বললাম, এই দেখো আমরা এক্ষেত্রে এক্ষেত্রে এবার আমরা কি করলাম, আমরা এখানে যেমন আমি বললাম মিউ মিউ ইকুয়াল টু ভিডি বাই ই, যেরকম আগে বললাম। এখানে দেখো এবার সংজ্ঞাটা দেখো, কোনো পরিবাহীর দুটি প্রান্তের মধ্যে একক তড়িৎ ক্ষেত্র, এখন যদি ইটাকে যদি 1 করি, একক তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে পরিবাহীর অভ্যন্তরে মুক্ত ইলেকট্রনগুলো যে বিচরণ বেগ বা ডিপ ভেলোসিটি মুভ করে তাকে ইলেকট্রন সচলতা। অর্থাৎ কোনো পরিবাহীর দুটো প্রান্তের মধ্যে একক তড়িৎ ক্ষেত্র যদি ইটাকে যদি 1 করে দিই, একক তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে অভ্যন্তরের মুক্ত যে বিচরণ বেগ লাভ করে তাকে ইলেকট্রনের সচলতা বা ইলেকট্রন মোবিলিটি বলা হয়। এখন ইলেকট্রন মোবিলিটির সঙ্গে তড়িৎ প্রবাহমাত্রার সম্পর্ক। এখন আমরা আগে তো জেনেছি জে ইকুয়াল টু এনই ভিডি। এখন ভিডি ইকুয়াল টু আমরা যে এই এক্সপ্রেশন থেকে পেলাম ভিডি ইকুয়াল টু মিউ ই, এটা আমরা সিম্পল এখানে বসিয়ে দিয়েছি, হয়ে গেল। এখন তাহলে আমি যদি এই টার্মটাকে, এই যে পার্টিকুলার টার্ম, এই টার্মটাকে যদি আমি সিগমা ধরি, সে সিগমা, তাহলে সিগমা ইন্টু ই, সিগমাটা তাহলে হচ্ছে এনই মিউ। এই সিগমাটাকে তাহলে জে ইকুয়াল টু আমরা কি পেলাম, জে ভেক্টর ইকুয়াল টু সিগমা ই। এই সিগমাটাকে বলা হবে, এই সিগমাটাকে আমরা বলবো তড়িৎ পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক। তার মানে এই সিগমাটা যত বেশি হবে তড়িৎ প্রবাহ ঘনত্ব তত বেশি হবে। একটা পার্টিকুলার ইলেকট্রিক ফিল্ড যদি ইলেকট্রিক ফিল্ডটাকে ফিক্সড করে দিলে কোনো পরিবাহীর তড়িৎ পরিবাহক বা সিগমা যত বেশি হবে তার মধ্য দিয়ে তত ভালো আর কি, তত বেশি পরিমাণে তড়িৎ প্রবাহ ঘনত্ব হবে, তত বেশি পরিমাণে কারেন্ট হবে। এখন আমরা এবার পড়বো, এতক্ষণ তো আমরা পড়ছিলাম ডিপ ভেলোসিটি বা যখন পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনগুলো যায়
তার মধ্যে কিভাবে কলিশন করে বা তার মধ্যে কিভাবে যে ডিফারেন্স হতে যায় সেটা আমরা পেয়েছি। এখন আমরা বার করতে চাইছি এই যে ব্যাটারিটা লাগাচ্ছি, এই ব্যাটারির যে বিভব প্রভেদ আছে এর সঙ্গে কারেন্ট বা যে তড়িৎ প্রবাহ মাত্রা এটা কিভাবে রিলেটেড। চলো আমরা দেখি। 1828 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী জর্জ সাইমন ওহম প্রবাহী তড়িৎ বিজ্ঞানে এই প্রথম সূত্রটি দেন। সেই সূত্রটা ওহমের সূত্র নামে পরিচিত। চলো আমরা সূত্রটা দেখি। সূত্রটা হলো উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা যেমন যান্ত্রিক বিকৃতি, আলোক চৌম্বক ক্ষেত্র, চাপ ইত্যাদি অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদের সমানুপাতিক। আবার বলি, উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা যেমন যান্ত্রিক বিকৃতি, আলোক চৌম্বক ক্ষেত্র, চাপ ইত্যাদি অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দু প্রান্তে বিভব প্রভেদের সমানুপাতিক। বা তা আমরা যদি একটু এগোই, ধরি এবি পরিবাহী, এই যে এবি পরিবাহীটা আছে, এবি পরিবাহীর পরিবাহীর মধ্যে এ প্রান্তের হচ্ছে বিভব প্রভেদ হচ্ছে ভিএ আর বি প্রান্তের বিভব প্রভেদ ভিবি। এখন ভিএ সাপোজ ধরলাম ভিএ গ্রেটার দেন ভিবি, তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের মধ্যে কারেন্ট যাবে। তাই আমি এখানে এইটা দিয়েছি, এদিক থেকে কারেন্ট এদিকে ফ্লো করছে, বাঁ দিক থেকে ডান দিকে ফ্লো করছে। ওকে, তো পরিবাহীর মধ্য দিয়ে এ থেকে বি থেকে তড়িৎ প্রবাহ গেলে ওহমের সূত্র অনুযায়ী তাপমাত্রা অন্যান্য ভৌত অবস্থা বা উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে আমরা লিখতে পারি আই, এই তড়িৎ প্রবাহ মাত্রা প্রপোর্শনাল টু ভিএ মাইনাস ভিবি, এই দুটোর বিয়োগ ফলের সঙ্গে প্রপোর্শনাল। এখন যদি আমরা ধরি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট সাম কনস্ট্যান্ট কে, দেন আই ইকুয়াল টু কে ইন্টু ভিএ মাইনাস ভিবি। কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এই কে কে ওই পরিবাহীর পরিবাহিতা বা কন্ডাক্টেন্স বলে। এটা কেন বলে আমরা পরে দেখব। ওকে, এখন এই সমানুপাতিক ধ্রুবকটাকে যদি 1/r হিসেবে লেখা হয়, আরটা কি পরে বলছি। তাহলে দেখো, তাহলে ভিএ আই ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি বাই আর, বা ভিএ মাইনাস ভিবি বাই আই ইকুয়াল টু আর। এই সমানুপাতিক ধ্রুবক আর কে, এই যে আরটা পেলাম এটা হচ্ছে পরিবাহীর এ বি অংশের রোধ। এই যে এ পয়েন্ট থেকে এ পয়েন্ট বি পয়েন্ট দেখিয়েছি, দাঁড়াও এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট দেখিয়েছি, এই পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স। দেখো এই যে এরকম একটা অংশ দেখানো হয়েছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্সের সিম্বল। অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সটা কি সেটা আমরা অ্যাকচুয়ালি এই যে আমরা ধরছিলাম না, এই যখন কারেন্ট ফ্লো করছে বা ইলেকট্রন গুলো যখন মুভ করছে সেই অ্যাটমের সঙ্গে বা নিজের সঙ্গে যে কলিশন ঘটাচ্ছে না, এই কলিশনের জন্য অ্যাকচুয়ালি যে যে কলিশন ঘটছে এটাকে যদি আমরা কোন একটা ফিজিক্যাল কোন একটা ভ্যারিয়েবল দিয়ে বা কোন একটা জিনিস দিয়ে যদি সিগনিফাই করতে চাই বা ওটাকে কোন একটা কিছু দিয়ে ডিফাইন করতে চাই, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে বাধা। অ্যাকচুয়ালি তো অ্যাটমগুলো বা হচ্ছে অ্যাটমগুলো তো ইলেকট্রনের উপর বাধা সৃষ্টি হচ্ছে কলিশন ঘটিয়ে, সেই কলিশনটা কে আমরা ওই রেজিস্ট্যান্স বা বাধা দিয়ে ডিফাইন করছি, এটা হচ্ছে আর রেজিস্ট্যান্স। এটা সম্বন্ধে আমরা একটু পরে ডিটেলে আসবো। তো ওহমের সূত্র তাহলে দেখো, এখানে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু যদি ভি ধরি, তাহলে ওহমের সূত্র থেকে পাই ভি বাই আই ইকুয়াল টু আর, ভি বাই আই ইকুয়াল টু আই আর আর পাচ্ছি, হয়ে গেল। তাহলে ভি ইকুয়াল টু আই আর, এইটাই হচ্ছে ওহমের সূত্র। ভি ইকুয়াল টু আই আই, ভিটা হচ্ছে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ। তার মানে হচ্ছে পরিবাহীর এই যে আমরা যদি এটাকে পরিবাহী ভাবি, এই দুটোর প্রান্তের বিভব পার্থক্য ভি ইকুয়াল টু ওর মধ্যে কত তড়িৎ প্রবাহ যাচ্ছে আই ইন্টু রেজিস্ট্যান্স, ওই পরিবাহী অংশের রেজিস্ট্যান্স। এখন ওহমের সূত্র, এখন দেখো ভি ইকুয়াল টু আই আর যে বললাম, এইটা এবং সমস্ত পরিবাহী এসব এই সূত্র মেনেই চলে না। সমস্ত পরিবাহী এই সূত্র মেনেই চলে না, কিছু কিছু পরিবাহী মেনে চলে, এবং যারা মেনে চলে তাদের
ওহমীয় পরিবাহী বলা হয়। যারা মেনে চলে না তাদের অহমীয় পরিবাহী বলা হয়। এখন ওহমীয় পরিবাহীটা কি? যে সমস্ত ধাতব পরিবাহী ও অন্যান্য কয়েকটি পদার্থের ওহমের সূত্র, তড়িৎ প্রবাহ মাত্রা ও বিভব প্রভেদ ভি বিস্তীর্ণ পাল্লার মধ্যে সঠিকভাবে প্রযোজ্য হয়, সেই সমস্ত পরিবাহীকে বলা হয় ওহমীয় পরিবাহী বা ওহমিক কন্ডাক্টর। অর্থাৎ যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র ভি ইকুয়াল টু আইআর রিলেশনটা মেনে চলে তাদের বলা হয় ওহমীয় পরিবাহী। দেখো এইখানে দেখতে হবে, আমরা তো বলেছি ভি ভি ইকুয়াল টু আইআর, তো বলেছি এই রিলেশনটা, এইটা একটা ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স এর সঙ্গে সিমিলার, যেটা মূল বিন্দুগামী সরলরেখা। যারা এই সূত্র মেনে চলে ভি ইকুয়াল টু আইআর তাদের বলবো ওহমীয় পরিবাহী। আই ইকুয়াল টু ভি লিখচিত্র তোমরা এটা দেখতে পাচ্ছ, যেহেতু আইআর সি ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তো সরলরেখার ইকুয়েশন হয়, সিটা জিরো, মূল বিন্দুগামী ইকুয়েশন সরলরেখার ভি ইকুয়াল টু আইআর। ওহমীয় পরিবাহী সংজ্ঞা দেখো, যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে না তাদের অহমীয় পরিবাহী বলে। অহমীয় পরিবাহী তাহলে কারা? তার মানে এদের এদের আইভি ক্যারেক্টারিস্টিক্সটা, অহমীয় পরিবাহী আইভি ক্যারেক্টারিস্টিক্সটা এটা আবার অন্য ধরনের হয়। এটা বিভিন্ন ধরনের অনেক পরিবাহী আছে অহমীয়, তোমাদের বলছি। দেখো মূল বিন্দুগামী সরলরেখা হয় না। এখন দেখো ডায়োড ভাল্ব, অর্ধপরিবাহী ডায়োড, থার্মিস্টার, ইলেকট্রিক বাল্ব, ফিলামেন্ট প্রভৃতি বিভিন্ন অনেক সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী যেটা বলা হলো, হ্যাঁ সেটার ক্ষেত্রে এটা আইভি লেখচিত্রটা বিভিন্ন ধরনের হয়। দেখো এখানে কি কি হয়। তো ফিলামেন্টের ল্যাম্পের ক্ষেত্রে এরকম ধরনের হয় আইভি লেখচিত্র, আবার গ্যাসের ক্ষেত্রে, এই গ্যাসের ক্ষেত্রে আবার এরকম হয়, বিভিন্ন ধরনের হয়, দেখে নাও। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, সেমিকন্ডাক্টর তোমরা জানবে, 12 জানবে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ এরকম হয়। এটা অহমীয় পরিবাহী, এটা ভি ইকুয়াল টু আইআর রিলেশন মেনে চলে। এখন যে রোধ বললাম ভি ইকুয়াল টু আইআর, আরটা কি? আরটা হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সটা এখন আসলে কি? দেখো এই ফটোটা দেখলে তোমরা ইজিলি বুঝতে পারবে যে ভি ইকুয়াল টু আইআর, এই যে ব্যাটারির যে পোটেনশিয়াল যে আছে না, বা যে তার মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড, সেইটা কারেন্টটাকে যদি আমরা, এখন আমরা ধারণা থেকে আসছে কারেন্টটাকে অ্যাকচুয়ালি পাঠাতে সাহায্য করছে। এখানে ছবিটাতে এই ব্যক্তিটা সেই ভূমিকাটা পালন করছে, কে লাথি মেরে যেন একে বা কারের আধানগুলোকে যেমন একে ফেলার চেষ্টা করছে এটা। আর রেজিস্ট্যান্সটা কি? বাধা দিচ্ছে, টেনে আটকাবার চেষ্টা করছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। এই বিভব প্রভেদ বা ভোল্ট বা ভি, এই কারেন্টটাকে এগোতে সাহায্য করছে, যা তুমি এগিয়ে যা। আর রেজিস্ট্যান্স কি করছে না, তবে যেতে দেবো না, আটকে রেখে দেবো, এরকম আর কি ব্যাপারটা। যদি এবার সংজ্ঞায় আসি, যে ধর্মের জন্য পরিবাহী তার মধ্য দিয়ে তড়িতের প্রবাহকে বাধা দেয়। এই ছবিটা থেকে পরিষ্কার ইজি একদম বোঝা যাচ্ছে ইজিলি, একে বাধা দিচ্ছে, ধরে আটকে রাখার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি এটা কি? এটা ওই যেটা বললাম, অ্যাটমের সঙ্গে যে কলিশন ঘটে, বা নিজের ইলেকট্রনগুলোর মধ্যে যে কলিশন ঘটে, সেইটাকে একটা সেইটাকে আমরা অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স বলছি। তা ওহমের সূত্র থেকে আমরা পাচ্ছি ভি ইকুয়াল টু আইআর, তাহলে আর ইকুয়াল টু ভি বাই আই। তো এইটা থেকে যদি আমরা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি, যদি পরিবাহীর দুপ্রান্তে বিভব প্রভেদ এইটা বাই হচ্ছে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা অনুপাতকেই বলবো আমরা রেজিস্ট্যান্স। ওকে, এবার আমরা জানি যে ইকুয়াল টু সিগমা ই, আগে থেকে জেনেছি। সিগমা কি? এনি মিউ। সিগমাটাকে বলা হয় তড়িৎ পরিবাহিতাঙ্ক। এখন এ সুষম প্রস্থচ্ছেদ এবং এল দৈর্ঘ্যের একটি পরিবাহীর দুপ্রান্তে যদি ভি তড়িৎ বিভব প্রয়োগ করা হয়, তাহলে পরিবাহীর মধ্যে উৎপন্ন তড়িৎ ক্ষেত্র ই ইকুয়াল টু ভি বাই এল।
হ্যাঁ, আবার আমরা এখানে জানি যে ইকুয়াল টু আই বাই এ, এটা তো বোঝাবার মোটামুটি চেষ্টা করেছি, তোমরা দেখবে এটা তো বলেছি, আর এটা তো জানিস, কি তোমরা জানোই। তাহলে আই বাই এ, আই বাই ইকুয়াল টু, এখানে দেখো এবার, এখানে যে, এবার জের জায়গায় আমি যদি আই বাই এ, দেখো আমি এখানটা লেখার চেষ্টা করি সিগমা টু ই, দেখো এখানে জে ইকুয়াল টু আই বাই এ, বা জে ইকুয়াল টু সিগমা ই, ইটা আবার কি, ইটা ইকুয়াল টু হচ্ছে ভি বাই এল, এইটা থেকে ভি বাই এল, সেটি আমি আই বাই ইকুয়াল টু যে সিগমা ইন্টু ভি বাই এল। তাহলে ভি বাই আইটা কত, ভি বাই আইটা, ভি বাই আই এটাকে যদি নামিয়ে নিই, ইমপ্লাই করবে ভি বাই আই ইকুয়াল টু, দেখো ভি বাই আই, ভি বাই আই ইকুয়াল টু হচ্ছে এল বাই সিগমা এ। যদি এইটা, যদি তোমরা এই দুটো দেখো, এই দুটো কম্পেয়ার করো, এইটা এটা যদি কম্পেয়ার করো, তাহলে হচ্ছে ভি বাই আই ইকুয়াল টু এল বাই সিগমা এ, সেটি আমি এখানে লিখেছি এখানে। ওকে, তো তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, ভি বাই আই ইকুয়াল টু, ভি বাই আই ইকুয়াল টু, এখানে লিখে দিয়েছি রো এল বাই এ, রো এল বাই এ লিখে দিয়েছি এখানে, রো এল বাই, রোটা ইকুয়াল টু ওয়ান বাই সিগমা। সুতরাং তাহলে দেখো আমরা রোটা হচ্ছে রেসিস্টিভিটি, রেসিস্টিভিটি তোমরা রোধাঙ্ক, এটাকে আমরা পরে ডিফাইন করবো এবার। মানে এখান থেকে তাহলে পাচ্ছি আর ইকুয়াল টু রো এল বাই এ। তার মানে হচ্ছে রেজিস্টেন্সটা ইটসেলফ পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভর করছে, পরিবাহী প্রস্থচ্ছেদের উপর নির্ভর করছে এ, এল এর উপর নির্ভর করছে, এল এর উপর নির্ভর করছে, আর ফার্দার রো, রো একটা জিনিস হচ্ছে রোধাঙ্ক, পরিবাহী রোধাঙ্ক। এটাও বিভিন্ন পরিবাহীর ক্ষেত্রে এই রোধাঙ্কের মান বিভিন্ন হয়, যেন বিভিন্ন পরিবাহীর রেজিস্ট্যান্স বিভিন্ন। এটা আমরা আসবো ডিটেলে, দেখি। হ্যাঁ, এবার রোকে পরিবাহী, যেটা বললাম রোকে পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক বলা হয়। এটা হচ্ছে রোধাঙ্ক, রোধাঙ্ক বলা হয়, রেজিস্টিভিটি, এটা আমরা আসবো। তো রোধের তাহলে সূত্রগুলো কি হল, যদি এবার আমরা উষ্ণতা যদি অপরিবর্তিত রাখি, উষ্ণতা যদি আমরা কোনো না চেঞ্জ করি, তাহলে আর প্রপোর্শনাল টু এল, যখন এ ইকুয়াল টু ধ্রুবক। সুতরাং দেখো, হুম, দেখো এই ফার্স্ট ছবিটা যদি দেখো, দেখো এইটার এই যে ফার্স্ট ছবিটা, তো হ্যাঁ এই ফার্স্ট ছবিটার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে আমরা যদি ধরি এইটার রেজিস্ট্যান্স আর, সাপোজ আর, এখন এর দৈর্ঘ্য এখান থেকে বাড়ানো হলো, দেখো কত বড়, এখানটা বড়টা বুঝতে পারছো নাকি জানি না, এটা এইটার থেকে এটা দ্বিগুণ দৈর্ঘ্য করে দেওয়া হবে, তাহলে কি হবে, বা এখানে, হ্যাঁ এইটা নয় সাপোজ, এইটা নয়, হুম, এখানে দেখো এইটার রেজিস্ট্যান্স, এটা সাপোজ একটা নর্মাল, প্রথমে ইনিশিয়াল একটা ওয়্যার ধরা হলো বা কন্ডাক্টর ধরো, এটা রেজিস্ট্যান্স আর, এখন এর দৈর্ঘ্যটা চয়েস করে দেয়, দ্বিগুণ করে দেওয়া হলো। এখন প্রস্থচ্ছেদ কনস্ট্যান্ট, দেখো এই যে এটা আছে, এটা কনস্ট্যান্ট, প্রস্থচ্ছেদটা কনস্ট্যান্ট, তাহলে কি হবে, যত আমরা লেন্থ বাড়াবো রেজিস্ট্যান্স তত বাড়বে। কারণ কি, আমি যদি সিম্পল ওয়েতে ভাবি, যত আমরা দৈর্ঘ্য বাড়াবো তত নাম্বার অফ কলিশন বাড়বে,
তত যত দৈর্ঘ্য বাড়াবো তত বেশি অ্যাটম থাকবে, তত বেশি নাম্বার অফ কলিশন হবে, সামনে রেজিস্ট্যান্স বেশি। এটা প্রপোর্শনাল, প্রপোর্শনাল, এটা প্রপোর্শনাল, আর প্রপোর্শনাল টু এল, যখন এ কনস্ট্যান্ট। আবার সিমিলারলি আর প্রপোর্শনাল টু 1/a যখন এল ইকুয়াল টু 2। দেখো এখানে যখন রেজিস্ট্যান্সটা সমান, এইটার ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা 2r হয়ে গেল, এটার ক্ষেত্রে রেজিস্ট্যান্স 2r হয়ে গেল। আর এই ক্ষেত্রে দেখো আমরা ক্রস সেকশন এরিয়াটাকে দ্বিগুণ করলাম, ক্রস সেকশন এরিয়া তখন এটাকে যখন দ্বিগুণ করলাম রেজিস্ট্যান্স তত কমে গেল। কারণ কি, এখানে যদি ফিজিক্যালি তোমরা ভাবার চেষ্টা করো, দেখো এখানে যত আর কি ছোট জায়গা হবে তত বেশি কনজেস্টেড ব্যাপারটা থাকবে, তো তত বেশি কাছাকাছি ইলেকট্রন সংখ্যা, তো মনে করো তত বেশি কনজেস্টেড অবস্থা থাকবে, সেখানে তত বেশি কলিশন হবে। যত বড় জায়গা হবে, মনে করো সাপোজ তোমরা কোথাও, হ্যাঁ তোমাদের মনে করো স্কুলে ক্লাস শেষ হয়ে গেল, স্কুল ছুটি হলো, এবার তোমাদের যদি কোনো একটা মাঠে বা গাছের তলায় যদি ক্লাস করানো হয়, সেক্ষেত্রে তোমরা যেখানে খুশি একদম সুন্দরভাবে যেতে পারবে। এবার যদি তোমাদের একটা ক্লাস রুমের ভেতরে করা হয়, একটা যে ছোট দরজা থাকে, তোমরা যেরকম ভাবে যেতে পারবে স্মুথলি, তোমাদের বেশি ধাক্কাধাক্কি হবে। এবার যদি ওই ক্লাসরুমে যদি একটা বড় দরজা থাকে, তাহলে তোমরা যদি যখন বেরোতে যাবে তোমাদের কম ধাক্কাধাক্কি হবে, কারণ বড় জায়গা। এখানেও সেরকম, মানে বড় জায়গা, ক্লাসরুমের ক্ষেত্রে বড় জায়গা বলে কম কলিশন, কম কলিশন বলে কম রেজিস্ট্যান্স। এখানেও সিমিলার একই কেস। এখানে কি হচ্ছে, এখানে পরিবাহীটা যত ক্রস সেকশন এরিয়াটা বেশি বেশি হবে, তত নাম্বার অফ কলিশন কম হবে, ফলে তত রেজিস্ট্যান্স কম হবে, সেটি এখানে বলা হয়েছে। এবার যদি আমরা এ আর এল দুটোই আর কি যদি অপরিবর্তিত রাখি, উষ্ণতা, প্রস্থচ্ছেদ, দৈর্ঘ্য তিনটেই যদি অপরিবর্তিত রাখি, তাহলে আর পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে। তাহলে পরিবাহীর উপাদানের আবার ধর্মটা কি, এই যে রোধাঙ্ক বললাম না, রো যে রোধাঙ্ক বললাম, এইটা হচ্ছে সেইটা। তার মানে যার পরিবাহীর রোধাঙ্ক যে সমস্ত পরিবাহীর বেশি, তার রেজিস্টিভিটি বেশি, যার রেজিস্টিভিটি বেশি তার রেজিস্ট্যান্স বেশি। বিগার আর রেজিস্টিভিটি, বিগার আর রেজিস্ট্যান্স, ঠিক আছে। তবে দেখো উপাদানের, তারপরে আবার কি বলছে, উপাদানের উষ্ণতা উপাদান, তার মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার যদি আমি ওয়্যারটা ব্যবহার করি বা কন্ডাক্টরটা ব্যবহার করি এবং উষ্ণতা যদি ফিক্সড রাখি, তাহলে আর প্রপোর্শনাল টু এল বাই এ, এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা কি হচ্ছে, রো। রোটা কি বলেছি আমরা, উপাদানের, পরিবাহীর উপাদানের রোধাঙ্ক, এটা হচ্ছে পরিবাহীর উপাদানের রোধাঙ্ক, অর্থাৎ আর ইকুয়াল টু রো এল বাই এ। যেখানে রো কে সমানুপাতিক ধ্রুবক, যার মান পরিবাহী উপাদান, উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থার উপর নির্ভর করে। রো কে পরিবাহী উপাদানের আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক বলে। তো আমরা নেক্সট স্লাইডে যাই। এবার এবার তার আগে দেখো, এবার আমি যেটা বললাম সেটাই, রোধের ইলেকট্রনিক তত্ত্বটা কি, এই যে ইলেকট্রনগুলো, এই যে ইলেকট্রনগুলো আছে না, এই ইলেকট্রনগুলো, বা তোমরা এটা দিয়ে যদি দেখাই, এই ইলেকট্রনগুলো, এই ইলেকট্রনগুলো যখন যাচ্ছে, সে তার নিজের অ্যাটমের সঙ্গে বা নিজের নিজের সাথে যে কলিশন ঘটাচ্ছে, এইটাই হচ্ছে তাদের মূলত তাদের যে পরিবাহীর যে রেজিস্ট্যান্স, তার কারণ। আমরা যে এটা দেখি, আমরা জানি যে কোনো পরিবাহীর দুটি প্রান্তে একটি যদি বিভব প্রভেদ প্রয়োগ করলে পরিবাহীর মধ্যে একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। এই তড়িৎ ক্ষেত্রের জন্য পরিবাহীর মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে তাড়িত হয় এবং পরিবাহীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের দিকে তাড়িত হয়। এই যাওয়ার না ওইখানে, হ্যাঁ, এই যাওয়ার সময় ইলেকট্রনগুলো পরিবাহীর মধ্যস্থ আয়ন ও পরমাণুর সঙ্গে সংঘাত ঘটায়, ফলে তাদের গতির বাধাপ্রাপ্ত হয়। ইলেকট্রনের প্রবাহের বিরুদ্ধে এই বাধাই পরিবাহীর রোধ হিসেবে আখ্যায়িত। তাহলে রেজিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি কি, এই যে ইলেকট্রনগুলো যখন মুভ করছে, সে তখন পরমাণু বা নিজের সাথে বা অন্যান্য আয়নের সাথে যে কলিশন ঘটাচ্ছে, সেটি হচ্ছে বিশেষত বা মেনলি রেজিস্ট্যান্সের কারণ।
হ্যাঁ, আমরা ইকুয়াল টু ভি ইকুয়াল টু ওহমের সূত্র থেকে কি পাই? ওহমের সূত্র থেকে পাই ভি ইকুয়াল টু আই আর। এটা কি এখানে একটা ট্রায়াঙ্গেলের কথাই লিখেছি, ওহমস ল বাই ম্যাজিক ট্রায়াঙ্গেল। ভি ইকুয়াল টু আই আর, যদি একটা ত্রিভুজের উপরে ভিটাকে, বাঁ দিকে আইটাকে, এখানে আরটাকে লিখি, এবার যদি এইটাকে দেখো, দেখো আমরা যদি ভিটাকে এখানে কভার করে রাখি, আঙুল দিয়ে চাপা দিই, তাহলে এই যে জায়গাটা আছে এটা ক্রসের মতো কাজ করবে। পাশাপাশি থাকলে গুণ, ওপর নিচে থাকলে ভাগ, এরকম ভাবে হবে। পাশাপাশি আছে বলে ভি ইকুয়াল টু আই আর হয়ে গেল। এখন যদি আমরা আইটাকে চাপা দিই তাহলে ভি বাই আর এরকম একটা ভাগের মতো কাজ করছে। ভি বাই আর থেকে আমি দেখিয়েছি। যদি আমরা আরটাকে সিমিলার চাপা দিই, ভি, তাহলে আর ইকুয়াল টু ভি বাই আই। এটা হচ্ছে সেইটাই, ঠিক আছে, ম্যাজিক ট্রায়াঙ্গেল বলা হয়ে থাকে।